বনের ছায়া মনের সাথে, বাসনা নাহি কিছু, পথের ধারে আসন পাতি, না চাহি ফিরে পিছু। আসসালামু আলাইকুম। আজকে হুমায়ুন আহমেদ স্যারের অনবদ্য এক উপন্যাস তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে। উপন্যাসটি আমার কণ্ঠে শুনবেন। আমি আছি আপনাদের সাথে, নাহিদুল ইসলাম। শুনতে থাকুন চমৎকার এই উপন্যাসটি। নবনী অনেকক্ষণ থেকে হাঁটছে, কতক্ষণ সে জানে না। তার হাতে ঘড়ি নেই। এরকম অজপাড়া গায়ে ঘড়ির দরকারও নেই, তবে গায়ে চাদর থাকলে ভালো হতো। শীত লাগতে শুরু করছে। কিছুক্ষণ আগেও শীত ছিল না, এখন ঝপ করে শীত পড়ে গেছে। নবনী মনে মনে বলল, বাহ, আশ্চর্য তো। মনে মনে বলার প্রয়োজন ছিল না, চেঁচিয়েও বলা যেত। আশেপাশে কেউ নেই। তার পরনে সবুজ রঙের সিল্কের শাড়ি। সিল্কের শাড়ি সে কখনোই পরে না। শীতের সময় সিল্ক পরলে গায়ে হিম হিম ভাব হয়, ভালো লাগে না। সবুজ রংটাও তার পছন্দ না। তার ধারণা সবুজ গাছদের রং, এই রং তাদেরই থাকা উচিত। সবুজ শাড়ি পরার পর নিজেকে অনেকখানি গাছ গাছ মনে হচ্ছিল তার। এখন আর মনে হচ্ছে না। শীত লাগছে। গাছদের নিশ্চয়ই শীত লাগে না। নবনী হাঁটতে হাঁটতে একটা বটগাছের নিচে চলে এসেছে। এটা যে একটা বটগাছ দূর থেকে বোঝা যায়নি। বেলা পড়ে এসেছে, চারদিকে অস্পষ্ট, কেমন ছায়া ছায়া। নবনী এগোচ্ছিল পায়ে চলা পথে। তার অভ্যেস মাটির দিকে তাকিয়ে হাঁটা। হাঁটতে হাঁটতে হঠাৎ সে গাছটার সামনে পড়ে গেল। অন্ধকারের মধ্যে হুলস্থুল একটা ব্যাপার। বিশাল ঝুড়ি নেমেছে চারদিকে। পুরো গাছটাকে মনে হচ্ছে প্রকাণ্ড এক পাহাড়। নবনী বাচ্চাদের মতো গলায় চেঁচিয়ে বলল, মিস্টার বটগাছ, আপনি কোত্থেকে এলেন? মনের আনন্দে এখানে চেঁচিয়ে কথা বলা যায়। কেউ শুনে ফেলবে না এবং ভুরু কুচকে ভাববে না মেয়েটি পাগল নাকি। সে চারদিকে তাকালো, কোথাও কেউ নেই। মাথার উপর দিয়ে কিছু পাখি উড়াউড়ি করছে। কি পাখি? কি আশ্চর্য! টিয়া। নবনী আবারও চেঁচিয়ে বলল, টিয়া। কেউ শুনবে না, এখানে যত ইচ্ছে চেঁচানো যায়। আচ্ছা, এই জায়গাটা জনশূন্য কেন? মানুষজন তো নেই, গরু ছাগলও নেই। কে জানে, এই জায়গাটা হয়তো দোষী। সব গ্রামে একটা দোষী পথ থাকে। সন্ধ্যার পর ওই পথে কেউ যায় না। একটা থাকে দোষী গাছ, বেশিরভাগ সময়ই শেওড়া গাছ। দোষী গাছের কাছে যাওয়াও নিষেধ। এই বটগাছটা আবার দোষী না তো? নবনী বলল, মিস্টার বটগাছ, আপনি দোষী না নির্দোষী? সে উত্তরের জন্য অপেক্ষা করল। মাথার উপর দিয়ে ট্যাটে করে শব্দ করে ঝাঁকে ঝাঁকে টিয়া উড়ে যাচ্ছে। এত সুন্দর একটা পাখি এত বিশ্রী করে ডাকে। পাখি যত সুন্দর হয় তার ডাকও হয় তত কুৎসিত। চিড়িয়াখানায় একবার ময়ূরের ডাক শুনে তার হাত থেকে বাদামের ঠোঙ্গা পড়ে গিয়েছিল। নবনী এমনিতে বেশ ভীতু। ঢাকায় তাদের বাড়িতে রাতে ঘুম ভাঙলে মনে হয় খাটের নিচে কেউ একজন বসে আছে। মশারির নিচ দিয়ে সে তার বরফ শীতল হাত ঢুকিয়ে নবনীকে ছুঁয়ে দেবে। রাতে অন্ধকার ঘরে সুইচ জ্বালাতে গিয়ে তার সবসময় মনে হয় সুইচ বোর্ডে হাত দিতে গিয়ে অন্য আরেকজনের হাত দিয়ে ফেলবে। অথচ সম্পূর্ণ অচেনা এই গ্রামে অন্ধকার হয়। এই অবস্থায়ও তার এতটুকু ভয় করছে না, বরং মজা লাগছে। বটগাছটার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে। নবনী বটগাছের একটা কুঠুরিতে হাত রেখে বলল, মিস্টার বটগাছ, এটা কি আপনার হাত না পা? আপনার পায়ের চামড়া এত খসখসে কেন? নবনী হঠাৎ মনে হলো, আচ্ছা, বটগাছটা যদি এখন কথা বলে ওঠে তাহলে তার কেমন লাগবে?
সে কি ভয় পাবে? বটগাছটি যদি বলে ওঠে, নবনী, এটা আমার হাতও না পাও না, আমরা তো মানুষ নাই যে আমাদের হাত পা থাকবে, আমরা হচ্ছি গাছ, তাহলে কি নবনী ভয়ে চিৎকার করে উঠবে? মনে হয় না। ভয় পেলে আগেই পেত। আচ্ছা, সে ভয় পাচ্ছে না কেন? এটাও তো এক আশ্চর্য ব্যাপার। পরিবেশ মানুষকে অসম্ভব রকম বদলে দেয় হয়তো। ঢাকা শহরে সে ছিল দারুণ ভীতু একটি মেয়ে, এখানে অসম্ভব সাহসী একজন, যে হেঁটে হেঁটে একা চলে এসেছে প্রকাণ্ড এক বটগাছের কাছে। নবনী ঠিক করলো পুরো গাছটি একটি চক্কর দিয়ে যে পথে এসেছিল সেই পথেই ফিরে যাবে। ডাকবাংলায় পৌঁছাতে পৌঁছাতে অন্ধকার হয়ে যাবে, তাতে অসুবিধা হবে না, একটাই পথ। তাছাড়া গতকাল পূর্ণিমা গেছে, আজও কিছুক্ষণের মধ্যেই চাঁদ উঠবে। গতকাল কুয়াশা ছিল, আজ কুয়াশা নেই। চাঁদ উঠলে চারদিকে ঝলমল করতে থাকবে। নবনী আগে লক্ষ্য করেনি, হঠাৎ লক্ষ্য করলো বটগাছের গুঁড়িটা বাঁধানো। চারদিকে ঝুড়ি নেমে এসেছে বলে বাঁধানো গুঁড়ি চোখে পড়ছে না। এমন একটা জংলা জায়গায় একটা প্রাচীন গাছকে কে বাঁধিয়ে রেখেছে? কেউ কি এখানে এসে বসে? এখন কি কেউ চুপচাপ বসে আছে? নবনীর হঠাৎ একটু ভয় ধরে গেল, গা কেঁপে ওঠে। দ্রুত অন্ধকার হয়ে আসছে, গাছটাকে এখন আর ভালো লাগছে না। টিয়া পাখির শব্দ কানে বাজছে, মনে হয় এরা এখন অনেক নিচু দিয়ে উঠছে। একটা পাখি তো প্রায় নবনীর মাথার চুল ছুঁয়ে গেল। নবনীকে দেখে পাখিগুলো কি বিরক্ত হচ্ছে? আচ্ছা, কেউ কি নিঃশ্বাস ফেলল? নবনী পরিষ্কার নিঃশ্বাস ফেলার শব্দ শুনল। তার নিজের নিঃশ্বাস ফেলার শব্দই কি সে শুনছে? নবনী দাঁড়িয়ে পড়েছে। তার মনে হচ্ছে সে একা একা আর ডাকবাংলোতে ফিরতে পারবে না। তার সব সাহস চলে গেছে, এখন হয়তো সে পথই খুঁজে পাবে না। বটের ঝুড়ির আড়াল থেকে কে যেন কাশল, একবার না, পরপর দুবার। নবনী দারুণ চমকে বলল, কে কে ওখানে? গাছের বাঁধানো গুঁড়িতে পা তুলে গুটিসুটি মেরে কে যেন বসে আছে। তার গায়ের চাদরটা পর্যন্ত দেখা যাচ্ছে খয়েরি। নবনী উঁচু গলায় বলল, কে ওখানে বসে আছে? জি, আমি। বের হয়ে আসুন দয়া করে। লোকটি যদি জবাব দিতে আরেকটু দেরি করতো তাহলে কি কাণ্ডটাই না হতো। নবনী হয়তো হার্ট ফেল করত। গাছের ঝুড়ির ভেতর দিয়ে প্রায় হামাগুড়ি দিয়ে লোকটা বের হচ্ছে। দেখে ভয় পাওয়ার মতো চেহারা না, 30-25 বছরের একজন মানুষ। পরনে পাজামা পাঞ্জাবি, গায়ে খয়েরি রঙের চাদর, চোখে চশমা। তাকে দেখে মনে হচ্ছে নবনী যেমন ভয় পেয়েছে সেও তেমনই ভয় পেয়েছে। কেমন মুখ কাচুমুচু করে খানিকটা কুজো ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। ভালো মতো তাকাচ্ছেও না নবনীর দিকে। ভালো মতো তাকালে দেখতে পেত পৃথিবীর সবচেয়ে রূপবতী তরুণীটি তার সামনে দাঁড়িয়ে আছে। নবনী বলল, আপনি কে? জি, আমার নাম মবিন উদ্দিন। এখানে কি করছিলেন? কিছু করছিলাম না, বসেছিলাম। আপনি কি করেন? আমি মাস্টারি করি। স্কুল মাস্টার? জি না, আমি কলেজে শিক্ষকতা করি। নবনী কঠিন গলায় বলল, আমাকে বলা হয়েছে এখানে কোনো কলেজ নেই। কলেজটা পাশের গ্রামে। মাঝে একটা নদী আছে, শিবসা নদী। শিবসা নদীর ওই পারে কলেজ, মোমিনুন্নেসা মেমোরিয়াল কলেজ। আপনার কলেজ ওই গ্রামে, আপনি এখানে এসেছেন কেন? নবনী জেরা করার ভঙ্গিতে প্রশ্ন করছে, ধমকের সুরে প্রশ্ন, যেন ভীত মুখে দাঁড়িয়ে থাকা যুবকটি আসামি, সে ফরিয়াদি পক্ষের উকিল। কলেজের একজন শিক্ষকের সঙ্গে এইভাবে কথা বলা যায় না হয়তো, কিন্তু নবনীর খুব রাগ লাগছে। লোকটি তাকে কেন ভয় দেখালো? কথার জবাব দিচ্ছেন না কেন? আপনি ঘাপটি মেরে ওই গাছের নিচে বসে কি করছিলেন? কিছু না।
চুপচাপ বসেছিলাম। ধ্যান করছিলেন নাকি? মবিনুদ্দিন জবাব দিলেন না। কয়েকবার কাশল। এখনও সে মেয়েটির দিকে তাকাচ্ছে না। নবনী বলল, আপনি আমাকে দারুণ ভয় পাইয়ে দিয়েছেন। এত ভয় আমি জীবনে পাইনি। যাই হোক, আপনি আমাকে দয়া করে একটু এগিয়ে দিন। আমার ভয় কাটছে না। আমি ফিশারিজের ডাক বাংলায় উঠেছি। জি, আমি জানি আপনি মন্ত্রী সাহেবের বড় মেয়ে। নবনীর ভয় কেটে গেল। লোকটি তাকে চিনতে পেরেছে। ভয় কাটার জন্য এই যথেষ্ট। তাছাড়া কথা বলছে খুব ভদ্র ভঙ্গিতে। কলেজের টিচাররা এত ভদ্র ভঙ্গিতে কথা বলে না। তারা সাধারণত খিটখিটে হয়। কে জানে, গ্রামের কলেজের টিচাররা হয়তো এরকম। কিংবা এই নাও হতে পারে। লোকটি তাকে চিনতে পেরেছে বলেই এত ভদ্রভাবে কথা বলছে। লোকটির সঙ্গে এতটা খারাপ ব্যবহার করা উচিত হয়নি। পরে সবাইকে বলে বেড়াবে, মন্ত্রীর মেয়ে আমাকে ধমক দিয়েছে। কেউ বুঝবে না মন্ত্রীর মেয়ে না হলেও নবনী এই পরিস্থিতিতে এভাবেই কথা বলতো। নবনী গলার স্বর স্বাভাবিক করে বলল, চলুন যাই। আমাকে এগিয়ে দিতে আপনার অসুবিধা নেই তো? জি না, আপনার সঙ্গে আমি রেগে রেগে কথা বলছিলাম, কিছু মনে করবেন না। আসলে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। এরপর ভয়টা কেটে গেল। হঠাৎ ভয় কাটলে মানুষ রেগে যায়, এই থিওরিটা কি আপনি জানেন? মবিন জবাব দিল না। সে মাথা নিচু করে হাঁটছে। নবনী যাচ্ছে আগে আগে, সে তার পিছনে পিছনে একটু দূরত্ব নিয়ে হাঁটছে। নবনী পরিস্থিতি সহজ করার জন্য বলল, আমি যে গাছটার সাথে কথা বলছিলাম তা কি শুনতে পেয়েছিলেন? জি। কি বলছিলাম বলুন তো? আপনি বলেছিলেন, মিস্টার বটগাছ, আপনি কোত্থেকে এলেন? আপনি আমার কথা শুনে অবাক হননি? জি না। অবাক হননি কেন? আমি দূর থেকেই দেখেছি আপনি আসছেন, এই জন্য অবাক হয়নি। আপনাকে না দেখে হঠাৎ যদি আমি কথা শুনতাম তাহলে অবাক হতাম। আমাকে একা একা আসতে দেখেও আপনি অবাক হননি? জি না। কেন অবাক হননি? আপনি তো প্রায় একা একা হাঁটেন। আমি একা একা হাঁটি তাও জানেন? মবিন অস্বস্তির সঙ্গে বলল, জানি, সবাই জানে। এটা প্রায় গণ্ডগ্রামের মতো জায়গা। শহরের কেউ এলেই সবাই অবাক হয়ে দেখে। আর আপনি হচ্ছেন একজন মন্ত্রীর মেয়ে। আপনি কি করছেন না করছেন সবাই লক্ষ্য রাখছে। তাই নাকি? জি, এটাই তো স্বাভাবিক। এখানে কোনো বড় ঘটনা তা ঘটে না। একজন মন্ত্রীর মেয়ে একা একা হাঁটছে, এটা বিশাল ঘটনা। আপনাকে নিয়ে কলেজের টিচার্স কমন্স রুমে আলোচনা হয়। সে কি আলোচনা? আপনার শোনার মতো কিছু না। আমাদের তো আলোচনা করার কিছু নেই। কলেজে আপনি কি পড়ান? ইংরেজি সাহিত্য। আপনাদের এটা কি ডিগ্রি কলেজ? জি না, ইন্টারমিডিয়েট কলেজ। আপনি কি আমার নাম জানেন? জি জানি, আপনার নাম নবনী। নবনী হেসে ফেলল। নিতান্ত অপরিচিত একজন কলেজের শিক্ষক, যে ভূতের মতো ঘাপটি মেরে বটগাছের গুড়িতে বসেছিল, সেও তার নাম জানে। আশ্চর্য হওয়ার মতোই ঘটনা। আপনি কি আমার ছোট বোনের নাম জানেন? জি না। আমারটা জানেন, তারটা জানেন না কেন? তার নাম হচ্ছে শ্রাবণী। মবিন কথা বলছে না। একা একা কথা বলে চালিয়ে যাওয়া যায় না। হু হা বলার জন্য একজনকে দরকার। নবনীর কথা বলতে ইচ্ছে করছে। এরকম তার কখনো হয় না। কথা বলতে ইচ্ছে করে না। মবিন সাহেব, জি, আমার ছোট বোনের নামটা আপনার কাছে কেমন লাগলো তা তো বললেন না। সুন্দর নাম। শ্রাবণ মাসে জন্মেছে বলেই শ্রাবণী। ও কি বলে জানেন? ও বলে, ভাগ্যিস আমার ভাদ্র মাসে জন্ম হয়নি। ভাদ্র মাসে জন্ম হলে নাম হতো ভাদ্রী। নবনী হাসছে, আনন্দের ভঙ্গিতে হাসছে। তারা বড় রাস্তায় উঠে এলো। এখন আর পথ হারানোর ভয় নেই। সোজা পথ, চোখ বন্ধ করেও চলে যাওয়া যাবে। নবনী বলল, মেনি থ্যাঙ্কস, আপনাকে আর আসতে হবে না, এখন আমি যেতে পারবো। মবিন কিছু বলল না। নবনী বলল, আপনাকে ডাক বাংলোয় নিয়ে চা খাইয়ে দিতে পারতাম।
তা করতে পারছি না। আজ আমাকে বাবার কাছে গিয়ে বকা খেতে হবে। আপনাকে নিয়ে গেলে আপনিও বকা খাবেন। রেগে গেলে বাবা সবাইকে বকেন, টমিকেও বকেন। টমি হলো আমাদের কুকুর। আচ্ছা, তাহলে যাই। ভালো কথা, গাছের নিচে বসে কি করছিলেন তা তো বললেন না। জোছনা দেখার জন্য বসেছিলাম। কি বললেন? জোছনা দেখার জন্য আমি মাঝে মাঝে কাছের গড়িতে গিয়ে বসি। ওখান থেকে জ্যোৎস্না সম্পূর্ণ অন্যরকম লাগে। তাই নাকি? জি, দেখার মতো দৃশ্য। একবার সারা রাত ছিলাম। সারা রাত কি আর জ্যোৎস্না দেখতে ভালো লাগে? জি লাগে। জ্যোৎস্না তো একরকম থাকে না, রাত বাড়ার সঙ্গে সঙ্গে বদলায়। আপনি কি দেখবেন? নবনী বিস্মিত হয়ে বলল, কি বললেন? নবীন নিচু গলায় বলল, আপনি যদি জ্যোৎস্না দেখতে চান তাহলে তাহলে কি? মবিন ইস্ততস্ত করে বলল, গতকাল পূর্ণিমা ছিল, আজ কিছুক্ষণের মধ্যেই চাঁদ উঠবে। গাছের গুড়িটি বাঁধানো, সুন্দর বসার জায়গা। নবনী তীক্ষ্ণ গলায় বলল, আপনি কি আমাকে নিমন্ত্রণ জানাচ্ছেন আপনার সাথে অন্ধকার গাছের নিচে সারা রাত বসে থাকার জন্য? মবিন চুপ করে রইল। নবনী বলল, আপনার সাহস ও স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি। এমন একটা অস্বাভাবিক প্রস্তাব আপনি আমাকে দিলেন কিভাবে? আপনার মাথা ঠিক আছে তো? কমন সেন্স বলে একটা ব্যাপার আছে, কম বেশি সবারই তা জানা থাকে। আমার মনে হয় তাও নেই। আমি ভেবেছিলাম। কি ভেবেছিলেন আপনি? আপনার প্রস্তাবে আমি কি আশ্চর্য, কি সুন্দর প্রস্তাব বলে লাফিয়ে উঠব, তারপর গাছের নিচে সারা রাত বসে থাকব। আপনার কি যেন নাম বলেছিলেন? মবিন উদ্দিন। শুনুন মবিন উদ্দিন সাহেব, আপনি আমাকে অনেক দূর এগিয়ে দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। জ্যোৎস্না দেখার নিমন্ত্রণের জন্য ধন্যবাদ। নিমন্ত্রণ গ্রহণ করতে পারছি না। আমি বয়সে আপনার ছোট, তবু আপনাকে একটা উপদেশ দিচ্ছি, এ জাতীয় নিমন্ত্রণ চট করে দেওয়া যায় না। আচ্ছা, আমি যাচ্ছি। নবনী হনহন করে এগোচ্ছে। অনেক দূরে এসে সে একবার পিছন ফিরল। মবিন উদ্দিন রাস্তার একপাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে।